হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস। আর এই কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটসের পড়তে গেলে যেই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আমাদের দরকার, আমি সব ওয়ান বাই ওয়ান বলবো। সো ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো স্টার্ট করছি আমরা জিওসি লেকচার 6 কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস। I gave you my heart. দেখতে দেখতে আমরা লেকচার 5 অফ জিওসি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। 5টা লেকচার কমপ্লিট হওয়ার পর আজকে লেকচার 6। আর এই লেকচার 6-এ যে টপিকটা নিয়ে কথা হবে সেটা হলো কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস। তাহলে আজকে ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি আমরা শিখব। নামটা দেখেই বোঝা যাচ্ছে ইন্টারমিডিয়েট, তার মানে মাঝামাঝি কিছু জিনিস। কাদের মাঝামাঝি? রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের মাঝামাঝি। তার মানে এই ইন্টারমিডিয়েটগুলো রিয়াকশনের শুরুতেও পাবো না, রিয়াকশনের শেষেও পাবো না। তার মানে এরা তৈরি হবে ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন, রিয়াকশনের মাঝামাঝি জায়গায় এরা তৈরি হবে। তো স্টার্ট করছি জিওসি লেকচার 6 কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটস। এই ইন্টারমিডিয়েট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ বোর্ড এক্সাম অ্যান্ড অলসো ফর আওয়ার কম্পিটিটিভ এক্সাম। কম্পিটিটিভ এক্সামের রেগুলার ইয়ারে কিন্তু এরকম ইন্টারমিডিয়েট নিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আছে। একদম বেসিক লেভেল থেকে যদি শুরু করা যায়, মোডস অফ রিয়াকশন। একটা রিয়াকশন যে হচ্ছে, তাহলে রিয়াকশনে কত রকম পাথওয়ে আমরা ভাবতে পারি। পাথওয়ে নাম্বার 1, যেটা আর ইজ ডাইরেক্টলি গেটিং কনভার্টেড ইনটু পি। এখানে দেখো কোনো রকম ইন্টারমিডিয়েটের এক্সিস্টেন্স নেই, এখানে আর ইজ ডাইরেক্টলি গেটিং কনভার্টেড ইনটু পি। আর এই টাইপের রিয়াকশন যেখানে আমার ইন্টারমিডিয়েট হয়নি, ডিরেক্ট ওয়ান স্টেপে আমার আর পিতে কনভার্ট হয়ে গেছে, সেই টাইপের রিয়াকশনগুলোকে বলবো আমরা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। তার মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশন তারাই যেখানে আমার ইন্টারমিডিয়েট ফর্মেশন হয় না। আর ইন্টারমিডিয়েট ফর্মেশন মানে মাঝামাঝি কিছু তৈরি হয় না, রিয়াক্টেন্ট ডাইরেক্টলি পিতে কনভার্ট হয়ে যায়, তার মানে রিয়াক্টেন্ট ডাইরেক্টলি প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। আরেকটা হলো পাথওয়ে 2। এই পাথওয়ে 2-তে দেখছি আর কিন্তু ডিরেক্টলি পিতে কনভার্ট হয়নি, এই আর পি এর মাঝে একটা আই নামক স্পিসিস এসে ইনভলভ হয়েছে। তার মানে আই ইন্ডিকেটস দ্য ফর্মেশন অফ ইন্টারমিডিয়েটস। তার মানে কি বলতে পারবো আমরা? ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন আই ইজ ফর্ম। আই কিন্তু রিয়াকশনের শুরুতেও ছিল না, রিয়াকশনের শেষেও থাকবে না, কারণ এই ইন্টারমিডিয়েটগুলো কিন্তু হাইলি আনস্টেবল। ওয়ান্স দে আর ফর্মড ইন দ্য কেমিক্যাল রিয়াকশন, দে উইল রেডিলি রিয়াক্ট টু কনভার্ট ইট ইনটু দ্য প্রোডাক্ট। তার মানে ইন্টারমিডিয়েটগুলো হাইলি আনস্টেবল, যখনই ওরা তৈরি হলো তখনই কিন্তু খুব র্যান্ডামলি ওরা রিয়াক্ট করে গেল, কারণ তাদের লাইফ টাইম খুব কম, তাদের স্টেবিলিটি খুব কম। অ্যাজ সুন অ্যাজ দে ফর্ম, তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে এরকম প্রোডাক্টে চলে গেল। তার মানে এই টাইপের ইন্টারমিডিয়েট স্পিসিসগুলোই বেসিক্যালি আমাদের আই দিয়ে দেখেছি। সো এই লেকচারে আমরা ইনভেস্টিগেট করবো হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ আই। সো এই সেকেন্ড পাথওয়ে স্টেপটাকে কিন্তু আমরা বলতে পারি দিস ইজ আ মাল্টিপল স্টেপ রিয়াকশন, ঠিক আছে, বা মাল্টি স্টেপ রিয়াকশন। তার মানে প্রথমটা হচ্ছে সিঙ্গেল স্টেপ, সেকেন্ডটা হচ্ছে মাল্টি স্টেপ, মানে মোর দ্যান ওয়ান স্টেপ। এখানে আমার দুটো স্টেপ দেওয়া আছে, এটা 3টে হতে পারে, 4টে হতে পারে, ঠিক আছে। তাহলে এরকম করে নাম্বার অফ স্টেপ বাড়বে। তার মানে খুব ইজিলি আমরা রিয়াকশন পাথওয়েকে দুভাগে ভাঙতে পারি। একটা সিঙ্গেল স্টেপ, সিঙ্গেল স্টেপে কোনো রকম আয়ের এক্সিস্টেন্স দেখবো না। আরেকটা হচ্ছে মাল্টিপল স্টেপ, আর মাল্টিপল স্টেপে কিন্তু এরকম আয়ের এক্সিস্টেন্স দেখবো। তার মানে এই দুটো জিনিস যাতে ক্লিয়ার থাকে, আমরা ইন্টারমিডিয়েট পড়ার আগে ইন্টারমিডিয়েটের এক্সিস্টেন্সটা আমাকে বুঝতে হবে, কোন রিয়াকশন পাথওয়েতে ইন্টারমিডিয়েট এক্সিস্ট করে বেসিক্যালি। এবার আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখবো। কার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম? ওই যে দুটো রিয়াকশন পাথওয়ে দেখেছিলাম, দুটো রিয়াকশন পাথওয়ে যেটা মেনশন করলাম লাস্ট স্লাইডে, সেই দুটো রিয়াকশন পাথওয়ের ইন্ডিভিজুয়াল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। পাথওয়ে 1 যেটা একটু আগেই বললাম, আর যেখানে পিতে ডাইরেক্টলি কনভার্ট হয়, সেখানে যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আঁকি, তার মানে সেখানে শুধুমাত্র একটা ট্রানজিশন স্টেট দেখবো, কোনো রকম ইন্টারমিডিয়েট ফরমেশনের স্টেপ দেখবো না, কারণ এই আই তো দেখতেই পাচ্ছি না। এখানে আর ডিরেক্টলি গেটিং কনভার্টেড ইনটু প্রোডাক্ট। তার মানে এইখানে রিয়াক্টেন্ট থাকবে ইনিশিয়াল স্টেটে, একটা সার্টেন এনার্জি ব্যারিয়ার ওভারকাম করে ও কিন্তু প্রোডাক্টে যাবে। তার মানে এইখানে যদি আমি ডায়াগ্রামটার দিকে তাকাই, এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা, তাহলে এখানে দেখতে পাচ্ছি রিয়াক্টেন্ট আর আছে। আমি যদি এখানে আর লিখি, তাহলে এখানে রিয়াক্টেন্ট আর আছে। ও একটা পার্টিকুলার এনার্জি ব্যারিয়ার ওভারকাম করে এই যে ট্রানজিশন স্টেট, ট্রানজিশন মানে মাঝামাঝি, কার মাঝামাঝি? এরকম রিয়াক্টেন্ট আর প্রোডাক্টের মাঝামাঝি অবস্থা। তাহলে এই মাঝামাঝি অবস্থাতে পৌঁছানোর পর ও কিন্তু আরও বেশি আনস্টেবল হয়ে গেল, কারণ আমরা জানি যত এনার্জি বাড়ে তত বেশি আনস্টেবল হয়। আর এই যে এনার্জি ব্যারিয়ারটা, এইটা ওভারকাম করতে গেলে বাইরে থেকে কিন্তু আমাকে এনার্জি সোর্স ওর উপর কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেটা হতে পারে ইন দ্য ফর্ম অফ হিট, হতে পারে ইন দ্য ফর্ম অফ লাইট, মানে রিয়াকশন কন্ডিশন, বা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিসিটি। তাহলে তোমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। যদি তুমি এনার্জি সাপ্লাই করো, এই রিয়াক্ট্যান্ট এনার্জিটা অ্যাবজর্ব করবে, এনার্জি অ্যাবজর্ব করে ও কিন্তু হায়ার এনার্জি স্টেটে চলে যাবে। তার মানে সেইটাকে বলছি আমরা ট্রানজিশন স্টেট।
এই ট্রানজিশন স্টেটে কিন্তু আমার বন্ড মেকিং এর খেলা চলবে, ঠিক আছে। তার মানে এই যে ট্রানজিশন স্টেট, এখানে কিন্তু বন্ড ব্রেকিং হবে। এই ট্রানজিশন স্টেটে কিন্তু আমার রিঅ্যাক্ট্যান্টটা হাইলি আনস্টেবল কন্ডিশনে আছে, তার মানে এখনো মোর স্টেবল কন্ডিশনে যেতে চাইবে, আর মোর স্টেবল কন্ডিশনে যেতে গেলে ও কিন্তু এনার্জি রিলিজ করে তাহলে কিন্তু আমার প্রোডাক্টে চলে আসবে, এখানে কিন্তু পি। তাহলে বেসিক্যালি আমরা এখানে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের ভিউ দেখিয়েছি, যেখানে টোটাল আর থেকে যদি এখন পি ডিরেক্ট দেখি তাহলে দেখবো এনার্জি কিন্তু রিলিজ হয়েছে। তাহলে আর এখানে ছিল, পি এখানে, তাহলে টোটাল আমার এই অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু রিলিজ হয়েছে। আর এই এনার্জি রিলিজিং প্রসেসগুলোকেই তো আমরা বলি এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাহলে বেসিক্যালি এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের ভিউ। তার মানে যেটা বলার বিষয়, এখানে কিন্তু কোনো রকম আই এর আমার ইন্ডিকেশন দেখছি না, তার মানে একটা আর ডিরেক্টলি পিতে কনভার্ট হচ্ছে পাসিং থ্রু দিস ট্রানজিশন স্টেট, এইটা কিন্তু যাতে ক্লিয়ার থাকে। আর এই যে এনার্জি ব্যারিয়ার, এই এনার্জি ব্যারিয়ারটাকে কিন্তু আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলি। ইনিশিয়ালি গ্রাউন্ড স্টেটে ছিল, এই অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ারটা ওভারকাম করে ট্রানজিশন স্টেটে গেল, তারপরে ট্রানজিশন স্টেটটা আমার ফাইনালি প্রোডাক্টে কনভার্ট হলো। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ পাথওয়ে 1। এবার আমরা শিখবো পাথওয়ে 2, যেখানে আই দেখেছিলাম সেখানে প্রোফাইল ডায়াগ্রামটা কেমনভাবে চেঞ্জ হবে। সো পাথওয়ে 2, এই পাথওয়ে 2তে দেখতে পাচ্ছি এরকম আই এর ফর্মেশন, আই মানে ইন্টারমিডিয়েট, তার মানে এখন আর কিন্তু ডিরেক্টলি পিতে কনভার্ট হয়নি, এরকম আই মাঝে ফর্ম হয়েছে। তার মানে যখন তুমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আঁকবে, তোমার ডায়াগ্রামে যাতে এই আয়ের এক্সিস্টেন্সটা থাকে। আগের স্লাইডে দেখেছিলাম আর ডিরেক্টলি পিতে কনভার্ট হয়েছিল, আর কোনো রকম কিন্তু আয়ের এক্সিস্টেন্স ছিল না, কারণ আই তো এখানে দেখিইনি, তার মানে আয়ের এক্সিস্টেন্স কিন্তু এখানেও থাকবে না। কিন্তু আজকে কিন্তু আই কিন্তু প্রেজেন্ট ইন বিটুইন আর অ্যান্ড পি, তার মানে তুমি যখন এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা আঁকবে তখন কিন্তু সেখানে যাতে আয়ের এক্সিস্টেন্সটা থাকে। এইবার আমরা এই পাথ 2 এর এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা দেখব, কেমন হবে সেই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। দেখতে পাচ্ছি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে এই যে ইন্টারমিডিয়েট, এই ইন্টারমিডিয়েটের এক্সিস্টেন্স কিন্তু মার্ক করা আছে। আমরা যাচ্ছি 1 বাই 1, আগে কিন্তু দেখিয়ে দিলাম এই ইন্টারমিডিয়েটের এক্সিস্টেন্সটা মার্ক করা আছে। এইবার 1 বাই 1 যাচ্ছি। ইনিশিয়ালি আমার এখানে সাবস্ট্রেট, এস মানে ইন্ডিকেটস দ্য সাবস্ট্রেট, বা আমরা রিঅ্যাক্টেন্টও ভাবতে পারি। এইখানে ইনিশিয়ালি রিঅ্যাক্টেন্ট ইজ ইন গ্রাউন্ড স্টেট, তারপরে এনার্জি পেয়ে ও কোথায় গেল, ট্রানজিশন স্টেট। এবার ট্রানজিশন স্টেট থেকে, তার মানে আমি এই মার্ক করছি, তার মানে সাবস্ট্রেট ছিল ইনিশিয়ালি, আমার ট্রানজিশন স্টেটে গেল। এই ট্রানজিশন স্টেট থেকে কিন্তু আমার এনার্জি নেমে কিন্তু ইন্টারমিডিয়েট প্রথমে তৈরি করলো। তার মানে আগের ক্ষেত্রে দেখেছিলাম ট্রানজিশন স্টেট থেকে ডিরেক্টলি প্রোডাক্টে কনভার্ট হয়েছিল, কিন্তু আজকে ট্রানজিশন স্টেট থেকে প্রোডাক্টে না গিয়ে মাঝে একটা স্পিসিস তৈরি করলো ফর ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। এটা যাতে খেয়াল থাকে, কারণ ইন্টারমিডিয়েটের লাইফ স্প্যান খুব কম, এই জন্য ইন্টারমিডিয়েটগুলো হাইলি আনস্টেবল। তার মানে এই যে এই ট্রানজিশন স্টেট থেকে ইন্টারমিডিয়েট তৈরি হলো তো বটে, কিন্তু ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার পরপরই ইন্টারমিডিয়েট আবার নিজে আরেকটা ট্রানজিশন স্টেট, এটা TS2 বলতে পারি, এটা TS1, আমরা যদি ট্রানজিশন স্টেটকে আমরা TS1 বলি, এটা ট্রানজিশন স্টেট 1, তাহলে এইটা হবে ট্রানজিশন স্টেট 2, এটা যদি খেয়াল থাকে এটা হচ্ছে TS2। তাহলে এইটা TS1 থেকে TS2 তে গেল, এইবার TS2 কিন্তু ফাইনালি গিয়ে পিতে গেল। তার মানে বলার বিষয় হলো এইটাই যে এখানে এস কিন্তু ডিরেক্টলি পিতে যায়নি, এই এস আর পি এর মাঝে কিন্তু এরকম ইন্টারমিডিয়েট ফর্ম করেছে। এরকম ইন্টারমিডিয়েট হচ্ছে মানে যেটা আমরা আই দিয়ে দেখছিলাম, এরকম ইন্টারমিডিয়েটের ফর্মেশন দেখতে পাচ্ছি। আর এরকম ইন্টারমিডিয়েট ফর্মেশন যখন হবে তখন কিন্তু আমরা সেটাকে বলবো মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন। তার মানে আমরা বেসিক্যালি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখে গেস করতে পারবো কোথায় মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন হয়েছে, কোথায় সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন হয়েছে, কোথায় ইন্টারমিডিয়েট ফর্ম হয়েছে, কোথায় ইন্টারমিডিয়েট ফর্ম হয়নি। তার মানে একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখে তুমি কি করে বলতে পারবে সেটা কিন্তু যাতে তোমার মধ্যে ক্লিয়ার থাকে। সো এই স্লাইডে দেখবো ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্টারমিডিয়েট, যেটা বলেছিলাম আমাদের কি কি ইন্টারমিডিয়েট বেসিক্যালি শিখতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট আমরা দেখছি। ফার্স্ট অফ অল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা আমরা শিখতে হবে, প্রথম এটা দিয়ে শুরু করব। তারপর কার্বো অ্যানায়ন, ফ্রি র্যাডিক্যাল, এই তিনটে কিন্তু ভেরি বেসিক, এই বেসিক তিনটে যাতে খুব স্ট্রং থাকে সবার, এই তিনটে যদি স্ট্রং থাকে বাকিগুলো একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু তাও আমরা 1 বাই 1 সবকটাই শিখবো। কিন্তু স্টার্টিং এ ফ্রম দ্য ভেরি বেসিক লেভেলে যেই কথাগুলো বলবো সেগুলো কিন্তু এই তিনটে নিয়ে কথা হবে। এই তিনটেতে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করবো, কারণ এই তিনটে হচ্ছে বেসিক লেভেল। এই তিনটে ইন্টারমিডিয়েট যদি কারোর স্ট্রং থাকে তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু 1 বাই 1 অটোমেটিক হবে। তারপরে হচ্ছে কার্বিন, বেনজাইন,
নাইট্রিন, তাহলে এইটা কিন্তু আমার অ্যাডভান্স লেভেলের জন্য খুব ইম্পর্টেন্ট, কার্বিন, বেনজাইন, নাইট্রিন। আর আমরা যদি প্রিলিমিনারি বোর্ড এক্সামের দিকে ভাবি তাহলে কিন্তু বোর্ড এক্সামে এইগুলো থেকে অতটা বেশি কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেনটা কিন্তু আসে কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, ফ্রি রেডিকেল। তাহলে টোটাল আমাদের বেসিক্যালি 6 ধরনের ইন্টারমিডিয়েট, তার মধ্যে এই 3টে বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এই যদি আমি অ্যাডভান্স লেভেলের ভাবি তাহলে কিন্তু এই 6টাই আমাকে বেসিক্যালি শিখতে হবে, তার মানে 6টা ইন্টারমিডিয়েট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ইন্টারমিডিয়েটসের প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হলো কার্বোক্যাটায়ন। একদম আস্তে আস্তে দেখবো, কোনো তাড়াহুড়ো নেই, 1 by 1 আমরা শিখবো। কার্বোক্যাটায়নের নামটা থেকেই ভাবো, কার্বোক্যাটায়নের নামটা যদি আমি স্প্লিট করি, আমি সবসময় বললাম একটা নাম স্প্লিট করাটা শিখবো, যে নামের মধ্যে অর্ধেক ডেফিনিশন, অর্ধেক কিছু লুকিয়ে থাকে, ঠিক আছে? এই নামের মধ্যে দিয়ে যদি আমি সিগনিফিকেন্সটা একবার বার করে নিতে পারি তাহলে কিন্তু সাবজেক্টটা শিখতে অনেক বেশি সোজা হয়ে যায়। তার মানে কার্বোক্যাটায়ন নামটাকে যদি আমি স্প্লিট করি তাহলে কার্বোক্যাটায়ন নামটাই আসে কার্বন আর ক্যাটায়ন, তার মানে কার্বন কন্টেনিং ক্যাটায়ন। আমরা যদি একটু ভালো করে বুঝি, কার্বোক্যাটায়ন নামটা মানে কার্বন কন্টেনিং ক্যাটায়ন। তার মানে আজকের পর থেকে যেখানেই কার্বনের ওপর পজিটিভ চার্জ পাবো, মানে ক্যাটায়নিক ফর্মে কার্বনকে পাবো, সেই স্পিসিসগুলোকেই বলবো কার্বোক্যাটায়ন। তাহলে এইবার কিন্তু কার্বোক্যাটায়ন চিনতে যেতে ভুল না হয়, তাহলে কার্বোক্যাটায়ন মানে কার্বনের ওপর কিন্তু যেতে পজিটিভ চার্জ, তার মানে যখনই আমি এরকম কার্বনের ওপর কিন্তু যদি পজিটিভ চার্জ দেখি তাহলে কিন্তু সেই টাইপের স্পিসিসকে কিন্তু আমরা বলবো কার্বোক্যাটায়ন। যাতে ক্লিয়ার থাকে, যাতে কার্বনের ওপর এরকম পজিটিভ চার্জ দেখলেই ওই স্পিসিসগুলো যাতে কার্বোক্যাটায়ন বলতে পারি। এইবার তার মানে যেটা বললাম, ইট ইজ আ পজিটিভলি চার্জ কার্বন কন্টেনিং স্পিসিস। নো ডাউট, আমাদের কোনো ডাউটই নেই, কারণ নাম থেকেই আমাদের কিন্তু এটা ক্লিয়ার, এটা একটা পজিটিভলি চার্জ কার্বন কন্টেনিং স্পিসিস। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 2, ইট ইজ ফর্ম বাই হেটেরোলাইটিক ক্লিভেজ। এখন কথা হলো ক্লিভেজ দু ধরনের, আমি এটা একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ বন্ড ক্লিভেজ নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো, কিন্তু ফর দ্য টাইম বিং এইটা অন্তত জেনে রাখি যে বন্ড ক্লিভেজ অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে হোমোলাইটিক, একটা হচ্ছে হেটেরোলাইটিক। হোমোলাইটিক ক্লিভেজটার নামেই আছে হোমো, মানে সিমিলার ওয়েতে ক্লিভেজ হবে। তার মানে আমি খুব ব্রিফলি যদি এখানে দেখাই, ধরো তোমার কাছে দুটো সিমিলার অ্যাটম আছে যার মধ্যে কোনো রকম ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তার মানে এইখানে যদি বন্ডকে ক্লিভ করতে হয় তাহলে বন্ডকে এইখানেও একটা ইলেকট্রন যাবে, এইখানেও একটা ইলেকট্রন যাবে, তাহলে বন্ডটা ক্লিভ হবে কিন্তু এরকমভাবে, কারণ এখানে যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রন একটা এ নেবে, একটা এই নেবে। তাহলে এই টাইপের ক্লিভেজ যেখানে দুজনে ইকুয়ালি হচ্ছে আমার ইলেকট্রনটা নিয়ে নিল, সেই টাইপের ক্লিভেজগুলোকে বলছে আমার হোমোলাইটিক ক্লিভেজ। কিন্তু আজকে আমি এ কে চেঞ্জ করে যদি একটা এ আর আরেকটা বি করে দিই, আর একবার এ কে ইলেকট্রোনেগেটিভ ভাববো, একবার বি কে ইলেকট্রোনেগেটিভ ভাববো, শুরু করো বি কে ইলেকট্রোনেগেটিভ ধরে। আজকে যদি বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই সিস্টেমের এই দুটো ইলেকট্রন যে আছে ও নিজের দিকে নিয়ে নেবে, দুটো ইলেকট্রনকে যদি নিজের দিকে নিয়ে নেয় তাহলে বন্ডটা ক্লিভ হয়ে যাবে। বন্ডটা যখনই ক্লিভ হয়ে গেল তখন এরকম ক্যাটায়নিক আর অ্যানায়নিক ফর্মটা পাবো, এ প্লাস বি মাইনাস। বি মাইনাস কেন হলো? এই এক্সট্রা ইলেকট্রন ওর তো অ্যাকচুয়ালি শেয়ার করেছিল নিজের একটা ইলেকট্রন নিয়ে, আর এই যে আরেকটা ইলেকট্রন এটা তো এর প্রপার্টি, কিন্তু আজকে আফটার ক্লিভেজ বি নিয়ে নিয়েছে, তার মানে বি নিয়ে নিয়েছে মানে বাইরে থেকে কোনো এক্সট্রা ইলেকট্রন বি পেয়েছে। এই দুটো ইলেকট্রন তো আর ওর ছিল না, ওর ছিল একটা ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন কিন্তু এর ছিল, কিন্তু আজকে আফটার বন্ড ক্লিভেজ ও কিন্তু দুটো ইলেকট্রনই পেয়ে গেছে, তার মানে এখানে কিন্তু বি এর ওপর নেগেটিভ চার্জ। আর এ প্লাস তার মানে ওর যে একটা ইলেকট্রন ছিল শেয়ারে সেটাও গেল, ওর যে এখানে তো আমি দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রন শেয়ার আছে, কিন্তু তার মধ্যে একটা তো নিজের ছিল, কিন্তু আফটার বন্ড ক্লিভেজ সেটাও গেল, তার মানে এ কিন্তু পজিটিভ, তার মানে ইলেকট্রনিক্যালি ডেফিসিয়েন্ট হয়ে গেছে এ সেন্টারটা, আর বি এর সেন্টারটা ইলেকট্রনিক্যালি এনরিচড হয়ে গেছে, তার মানে এর ইলেকট্রনটাও কিন্তু বি পেয়ে গেছে এখন। তার মানে এই যে ক্যাটায়ন আর অ্যানায়নগুলো তৈরি হয় ডিউ টু দ্য আমার হেটেরোলাইটিক ক্লিভেজ, তার মানে এটা যাতে খেয়াল থাকে যখনই এরকম পজিটিভ আর নেগেটিভ স্পিসিস তোমাকে বানাতে হবে তখন কিন্তু হেটেরোলাইটিক ক্লিভেজের হেল্প নেবো। আর যখন ফ্রি র্যাডিক্যাল, তার মানে এইটা ক্লিভ করলে দেখো পাবে এ ডট, তার মানে দুটো এ ডট পাবো, এটা যাতে খেয়াল থাকে দুটো এ ডট পাবো, এটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল যেটা ডট দিয়ে লিখি। তার মানে আমরা বলতে পারি যে হোমোলাইটিক ক্লিভেজ করলে এরকম ফ্রি র্যাডিক্যাল পাবো, আর হেটেরোলাইটিক ক্লিভেজ করলে এরকম আয়ন্স পাবো। এবার সেকেন্ড কেস যেখানে আমি এ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ ধরেছি, তাহলে এইটার ঠিক উল্টো এফেক্টটা এখানে হবে, এখানে এ নিজের দিকে এই দুটো ইলেকট্রন টানবে, যদি এ নিজের দিকে দুটো ইলেকট্রন টানে তাহলে এখন এ নেগেটিভ বি পজিটিভ, খুব সিম্পল। তার মানে হেটেরোলাইটিক ক্লিভেজ হলে এরকম আয়ন ফর্মেশন হয়, আর হোমোলাইটিক ক্লিভেজ হলে এরকম ফ্রি র্যাডিক্যালের ফর্মেশন হয়। ক্লিয়ার? আর ইন নেচার
যদি মোস্ট সিম্পলেস্ট কার্বোক্যাটায়ন ভাবা হয়, মোস্ট স্মলেস্ট কার্বোক্যাটায়ন ভাবা হয়, তাহলে সেটা হলো মিথাইল কার্বোক্যাটায়ন। সো এই মিথাইল কার্বোক্যাটায়ন হচ্ছে CH3+, এই প্লাসটা কার্বনের ওপর হবে, হ্যাঁ, তাহলে CH3+। তাহলে মোস্ট সিম্পলেস্ট কার্বোক্যাটায়ন হলো CH3+। এইবার এইটাকে বলছি মিথাইল কার্বোক্যাটায়ন। মিথাইল কেন বলছি? 1 কার্বন স্পিসিস, আর কার্বোক্যাটায়ন কার্বনের ওপর প্লাস, তার মানে এইটা নিয়ে কোনো যাতে ডাউট না থাকে এর নামটা কেন মিথাইল কার্বোক্যাটায়ন হলো। তার মানে দ্য স্মলেস্ট কার্বোক্যাটায়ন দ্যাট এক্সিস্ট ইন নেচার ইজ মিথাইল কার্বোক্যাটায়ন। সো এখন আমরা স্ট্রাকচার অফ মিথাইল কার্বোক্যাটায়ন দেখব। মিথাইল কার্বোক্যাটায়ন হচ্ছে সিম্পলেস্ট অ্যান্ড স্মলেস্ট কার্বোক্যাটায়ন ভাবতে পারি, ঠিক আছে, যেখানে একটা কার্বন আর 3টে হাইড্রোজেন। তাহলে এই মিথাইল কার্বোক্যাটায়নের প্যারালালি যদি আমি সিম্পলেস্ট কম্পাউন্ড অফ কার্বন ভাবি, তাহলে সেটা হলো মিথেন, যেটা কিনা CH4। এই মিথেনে তাহলে দেখতে পাচ্ছি কার্বনের সাথে 4টে হাইড্রোজেন কানেক্টেড। তাহলে এইটা বেসিক্যালি 8 ইলেকট্রন সিস্টেম, এই মিথেনটা। তার মানে আমরা এইখান থেকে যদি সুইচ ওভার করি এবার মিথাইল কার্বোক্যাটায়নটা হচ্ছে 6 ইলেকট্রন সিস্টেম। মিথেনটা 8 ছিল, কিন্তু আজকে মিথাইল কার্বোক্যাটায়ন হচ্ছে 6 ইলেকট্রন। এই মিথাইল কার্বোক্যাটায়ন মানে CH3+, এই প্লাস চার্জটা আমরা এখানে লিখছি। প্লাস চার্জ মানে ডেফিসিয়েন্সি বোঝাচ্ছে। কেন ডেফিসিয়েন্সি? কারণ একটা বন্ডে দুটো দুটো করে ইলেকট্রন, এই যে 3টে বন্ড তার মানে টোটাল 6টা ইলেকট্রন, তার মানে এইটা বেসিক্যালি 6 ইলেকট্রন স্পিসিস। আর এই 6 ইলেকট্রন স্পিসিস বলেই ওদের বাইরে থেকে ইলেকট্রনের অ্যাফিনিটি অনেক বেশি থাকবে, কারণ ওরা চাইবে অক্টেট স্টেবল হতে, সবাই চায় ইনার্ট গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করতে। তাই এখন এই মিথাইল কার্বোক্যাটায়নের সেন্ট্রাল কার্বনটা 6 ইলেকট্রন, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট যদি দেখি 6 হয়ে বসে আছে, তার মানে ওর অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য এক্সটার্নাল ইলেকট্রন কিন্তু হাই থাকবে, তাহলে বাইরে থেকে আমার ইলেকট্রন অনেক বেশি বেশি করে আসবে। তাই এই টাইপের স্পিসিসগুলো বেসিক্যালি ইলেকট্রন অ্যাকসেপ্টার, আর এই ইলেকট্রন অ্যাকসেপ্টারকে আমরা অনেক সময় লুইস অ্যাসিড হিসাবেও কিন্তু জানি। তার মানে আমরা যদি বেসিক্যালি এখন এই হাইব্রিডেশনের দিকে তাকাই, হাইব্রিডেশনের একটা ইম্পর্টেন্ট ট্রিক আমরা যেটা জানি সেটা হলো নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। এইবার দেখতে পাচ্ছি এখানে কোনো রকম লোন পেয়ার নেই, বাট 3টে আমার সিগমা বন্ড আছে, তার মানে হাইব্রিডেশনটা হবে আমার একটা S আর দুটো P, তার মানে sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজেশন মানে একটা ভ্যাকেন্ট p অরবিটাল আছে, কারণ আমরা জানি p তো 3টে অরবিটাল, দুটো অরবিটাল অলরেডি ইনভলভড ইন হাইব্রিডেশন টেকনিক, মানে sp2 তে কিন্তু হাইব্রিডেশন প্রসেসে দুটো p অরবিটাল অলরেডি ইনভলভড টু ফর্ম দিস কাইন্ড অফ sp2 হাইব্রিড অরবিটাল। একটা p অরবিটাল এখনো আমার ভ্যাকেন্ট থাকবে, এই হলো সেই ভ্যাকেন্ট p অরবিটাল। তার মানে এইখানে কিনা বাইরে থেকে কিন্তু আমার ইলেকট্রনের ফ্লো আসবে, তাহলে এইখানে কিন্তু এই ভ্যাকেন্ট p অরবিটালে কিন্তু বাইরে থেকে ইলেকট্রন আসতে পারে। আর এরকম বাইরে থেকে ইলেকট্রন আসে বলেই কিন্তু আমরা বলি এই কার্বোক্যাটায়ন সিস্টেমগুলো হাইলি রিঅ্যাক্টিভ ইন নেচার। তার মানে আমি ব্রিফলি যদি আমি আবার একটু সামারাইজ করে নিই, তাহলে এই যে মিথাইল কার্বোক্যাটায়ন, এই মিথাইল কার্বোক্যাটায়ন বেসিক্যালি 6 ইলেকট্রন সিস্টেম, আর এই 6 ইলেকট্রন সিস্টেম বলেই কিন্তু ওদের রিঅ্যাক্টিভিটি এত বেশি, কারণ ওরা রিঅ্যাক্ট করতে চায়, রিঅ্যাক্ট করে ওরা 8 ইলেকট্রন স্পিসিস বানাতে চায়, কারণ ওরা জানে আমি এখন 6 ইলেকট্রন হিসাবে বসে আছি, আমার কাছে যদি বাইরে থেকে দুটো ইলেকট্রন আসে তাহলে কিন্তু আমি 8 ইলেকট্রন হতে পারবো। তাহলে বাইরে থেকে ইলেকট্রন সাপ্লায়ারকে আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলে বলেছিলাম যে নিউক্লিওফাইল কিন্তু ইলেকট্রন সাপ্লায়ার, তাহলে নিউক্লিওফাইল কিন্তু এই ইলেকট্রোফাইলের উপর কিন্তু অ্যাটাক করবে, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে ইলেকট্রোফাইল। আর বাইরে থেকে যে ইলেকট্রনের সোর্সটা আসবে সেটা কিন্তু নিউক্লিওফাইল, মানে ইলেকট্রোফাইলের কাছে কিন্তু নিউক্লিওফাইল আসবে। তার মানে আমরা দেখলাম যে এই টাইপের মিথাইল কার্বোক্যাটায়নগুলো হাইলি আনস্টেবল ইন নেচার, আর এই আনস্টেবল বলেই কিন্তু ওরা এত বেশি রিঅ্যাক্টিভ। তার মানে প্যারালালি আরেকটা কথাও সত্যি, যারা যত বেশি আনস্টেবল হবে তারা তত বেশি রিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু কোনো ডাউট নেই যে যারা যত বেশি আনস্টেবল তারা তত বেশি রিঅ্যাক্টিভ। এই যে ইন্টারমিডিয়েটগুলোর কিন্তু এরকম টাইপের সমস্যা। আমরা আজকে কার্বোক্যাটায়ন নিয়ে কথা বলছি, তাই কার্বোক্যাটায়নের সমস্যা হচ্ছে ওরা কিন্তু লেস দ্যান 8 ইলেকট্রন, যেহেতু লেস দ্যান ইলেকট্রন ওরা কিন্তু বাইরে থেকে ইলেকট্রন চাইবে। তার মানে এখন যদি সামারাইজ করি যে কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন কি, এই কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন হচ্ছে sp2, যেটা একটু আগেই বললাম। আর এই জিওমেট্রি এখানে দেখতে পাচ্ছি বন্ড পেয়ার 3 লোন পেয়ার 0, তার মানে বেসিক্যালি এইটা হচ্ছে আইডিয়াল জিওমেট্রি হবে করবে, আর এইরকম আইডিয়াল জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। তার মানে এই যে 3টে হাইড্রোজেন এরা কিন্তু একই প্লেনে কিন্তু বিলং করছে, তাহলে এইভাবে কিন্তু একই প্লেনে বিলং করছে, এটাতে খেয়াল থাকে। আর এই যে p অরবিটালটা এদের পারপেন্ডিকুলার ওয়াইজ কিন্তু দাঁড়িয়ে আছে এই প্লেনে। তার মানে আমরা কিন্তু স্ট্রাকচার অফ মিথাইল কার্বোক্যাটায়ন ইন ডিটেলে শিখলাম, এটা যাতে খেয়াল থাকে। ফার্স্ট পয়েন্ট যেটা দেখছি সেটা হলো ইট ইজ আ 6 ইলেকট্রন স্পিসিস। দেখো আগের স্লাইডে দেখেছিলাম যে যেহেতু হচ্ছে লেস দ্যান 8 ইলেকট্রন হয় ওরা লুইস অ্যাসিড হয়, ওটা 3টে বন্ড, তার মানে আমার 6 ইলেকট্রন। এই ডিসকাশন কিন্তু আগের স্লাইডেই হয়ে গেছিল। তাহলে বেসিক্যালি ইট ইজ আ 6 ইলেকট্রন স্পিসিস, বোঝাই যাচ্ছে 3টে বন্ড, একটা বন্ডে দুটো দুটো করে ইলেকট্রন, তার মানে টোটাল 6টা ইলেকট্রন। যেহেতু 6 ইলেকট্রন সেহেতু দে আর হাইলি আনস্টেবল ইন নেচার। হাইলি আনস্টেবল কেন? তারা চাইছে
অক্টেট ফুলফিল হতে। এগুলো নিয়েই একটু আগে কথা বললাম, সেগুলো আমরা সামারাইজ করে নিচ্ছি, ওয়ান বাই ওয়ান রিভাইজ করে নিচ্ছি। তারপরে লাস্ট পয়েন্ট, অ্যাক্টিং অ্যাজ এ লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে লুইস অ্যাসিড কারা? যারা হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টার, ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টারকে বলি আমরা লুইস অ্যাসিড। এরা যেহেতু লেস দ্যান 8 ইলেকট্রন, এরা কিন্তু বাইরে থেকে বেশি বেশি করে ইলেকট্রন নেবে। আরেকভাবে এদেরকে চেনা যায়, এরা কিন্তু ইলেকট্রোফাইল। তার মানে প্যারালালি এরা লুইস অ্যাসিড প্লাস ইলেকট্রোফাইল দুভাবেই কিন্তু কাজ করতে পারে, ঠিক আছে? সো এইবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডিফারেন্ট টাইপস অফ কার্বোক্যাটায়ন যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর জানা দরকার, স্টেবিলাইজিং ফ্যাক্টর। আমরা তো জানি কার্বোক্যাটায়ন আর পজিটিভ চার্জ, তার মানে পজিটিভ চার্জ মানে আমার বেসিক্যালি সেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, তার মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি মানে আনস্টেবল। তার মানে কী কী ফ্যাক্টর, কী কী ইলেকট্রনিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি আমার ওই কার্বোক্যাটায়নের সেন্টারটাকে কিন্তু স্টেবিলাইজ করতে পারে। তাহলে আমরা যদি সেই ইলেকট্রনিক ফ্যাক্টরগুলো ওয়ান বাই ওয়ান রিভাইজ করি, আমরা একটু মনে করার চেষ্টা করি। দেখো, ইন্ডাকটিভ এফেক্ট একটা হতে পারে, একটা রেজোনেন্স, একটা হাইপার কনজুগেশন। আমরা ওয়ান বাই ওয়ান দেখছি। ফার্স্ট অফ অল, ইন্ডাকটিভ এফেক্ট হলে ইন্ডাকটিভ এফেক্টটা কেমন টাইপের হবে? দুটো টাইপের ইন্ডাকটিভ এফেক্ট আছে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এফেক্ট মানে ইলেকট্রন পুশিং এফেক্ট, আর মাইনাস আই মানে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। আজকে তোমার সেন্টার হচ্ছে ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট, তোমার সেন্টার মানে পজিটিভ। তার মানে তোমার এখন ইলেকট্রন আসা দরকার, তোমার যত ইলেকট্রন আসবে তত কিন্তু সিস্টেমটাকে স্টেবিলাইজ করবে। তার মানে এখানে ইলেকট্রন পুশিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপগুলো কিন্তু মাচ মোর ফেভারেবল হবে। তার মানে প্লাস আই এফেক্ট কিন্তু মাচ মোর ফেভারেবল কম্পেয়ার টু মাইনাস আই। তার মানে ইন্ডাকটিভ এফেক্ট বললে আমরা স্টেবিলাইজিং ফ্যাক্টর যেহেতু বলছি, তার মানে শুধুমাত্র প্লাস আইকে কনসিডার করব, কারণ তারা হচ্ছে ইলেকট্রন পুশিং এফেক্ট শো করে। যেমন প্লাস আই, তেমনি রেজোনেন্সের ক্ষেত্রে সেটা হবে প্লাস আর, শুধুমাত্র এখানে সিগমা বন্ড অপারেশন, এখানে পাই বন্ড অপারেশন। তারপরে হাইপার কনজুগেশন, আমরা দেখেছিলাম হাইপার কনজুগেশন কিন্তু কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করে। যারা যারা হাইপার কনজুগেশনের ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেই ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে সেটা হচ্ছে দেখে নিতে পারো। তাই এই হাইপার কনজুগেশন হলেও কিন্তু এই কার্বোক্যাটায়নগুলো স্টেবিলাইজ হয়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভুললে চলবেই না, সেটা হচ্ছে এই অ্যারোমেটিসিটি। এটা একটা ভেরি স্পেশাল প্রপার্টি। সিস্টেমের মধ্যে অ্যারোমেটিসিটি কিন্তু ইনকর্পোরেট হয়ে যায়, যদি সিস্টেমের মধ্যে এরকম অ্যারোমেটিসিটি ইনকর্পোরেট হয়ে যায়, তাহলে কিন্তু সিস্টেমের স্টেবিলিটি হুড়ুর করে বাড়তে থাকে, সিস্টেমটা কিন্তু মোস্ট স্টেবল সিস্টেম হয়ে যায়। এইটা যাতে মাথায় থাকে, এই ইলেকট্রনিক এফেক্টগুলোর মধ্যে অ্যারোমেটিসিটি কিন্তু সবচেয়ে প্রথমে জায়গা পাবে, ঠিক আছে? তাহলে আমি যদি এরকম স্টেবিলিটি অর্ডারটা যদি ভাবি, তাহলে স্টেবিলিটি অর্ডারটা এরকম দাঁড়ায় যে ফার্স্ট অফ অল অ্যারোমেটিসিটি সবচেয়ে ওপরে, তারপর রেজোনেন্স, রেজোনেন্স প্লাস আর, কিন্তু আমরা জেনারেল রেজোনেন্স এফেক্ট দেখেছি, তারপর হাইপার কনজুগেশন, একদম শেষে ইন্ডাকটিভ এফেক্ট। কারণ ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু সিগমা বন্ড অপারেশনে হয়, আর আমরা জানি সিগমা বন্ড অপারেশন হচ্ছে উইক অপারেশন, কারণ সিগমা বন্ডের ইলেকট্রনগুলো স্ট্রংলি বাউন্ডেড থাকে। তাই সেখানে আমার সিগমা বন্ডের ইলেকট্রনের মুভমেন্টটা অতটা ফাস্ট হয় না, অতটা আমার ল্যাবাইল না, অতটা ফ্রি না। তাই সবচেয়ে বেশি এফেক্ট শো করবে, আমরা যদি এই পয়েন্টটাতেই স্টিক থাকি, সবচেয়ে বেশি এফেক্ট শো করবে অ্যারোমেটিসিটি, তারপর রেজোনেন্স, তারপর হাইপার কনজুগেশন, একদম শেষে গিয়ে ইন্ডাকটিভ এফেক্ট। এই যদি অর্ডারটা যদি আমাদের খেয়াল থাকে, তাহলে যে কোনো কোয়েশ্চেন দিক, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যে কোনো কোয়েশ্চেন দিক আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু কম্প্যারিজনে যেতে পারবো। তাহলে আমরা এখন স্টার্ট করছি ডিফারেন্ট টাইপস অফ কার্বোক্যাটায়ন। ফার্স্ট অফ অল যেই টাইপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যালকাইল কার্বোক্যাটায়ন। মানে আমার সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোক্যাটায়ন যদি ভাবি, তাহলে সেটা হচ্ছে CH3+, যেটা আমরা ডিসকাস করলাম, মিথাইল কার্বোক্যাটায়ন। এবার এই তিনটে হাইড্রোজেনকে সরিয়ে আমি একটা একটা করে আর আনবো। আর মানে অ্যালকাইল গ্রুপ, মানে ইট ইজ মেড আপ অফ কার্বন। সেটা এক কার্বনের হতে পারে, দুটো কার্বনের হতে পারে, তিনটে কার্বনের হতে পারে। এইখানে দেখতে পাচ্ছি CH3, মানে তিনটে হাইড্রোজেন অ্যাটমস আর বাউন্ডেড টু দিস সেন্ট্রাল কার্বন। এইবার এইখানে দেখতে পাচ্ছি এই যে CH3 ছিল, এখানে এখন দুটো হাইড্রোজেন হয়ে গেছে, আর একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে এরকম আর গ্রুপ। এটা আমি ওয়ান কার্বনেরই এঁকেছি সুবিধা হওয়ার জন্য, তাহলে এইটা একটা আর গ্রুপ কনসিডার করব। তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি একটা আর গ্রুপ আছে। তাই ফাংশনাল কার্বনের সাথে যতগুলো আর গ্রুপ থাকে, তাহলে সেটা তার ডিগ্রি। তাহলে এইটা কিন্তু প্রাইমারি কার্বোক্যাটায়ন, বা এটাকে বলতে পারি আমরা 1 ডিগ্রি। এটা যাতে খেয়াল থাকে, এটা তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবার এই যে CH2 ছিল, এই CH2 কে আরো একটা হাইড্রোজেন আমি রিপ্লেস করতে পারি। তাহলে আরো একটা হাইড্রোজেন যদি রিপ্লেস করি, তাহলে আমার এখানে মিথাইল দিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখন দুটো মিথাইল গ্রুপ আর একটা হাইড্রোজেন পড়ে থাকলো। তাহলে এই যে ফাংশনাল গ্রুপ, এই যে ফাংশনাল গ্রুপ আমার বেসিক্যালি এখন কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নের পাশে কটা অ্যালকিল গ্রুপ আছে? কার্বোক্যাটায়নের পাশে কিন্তু বেসিক্যালি এখন দুটো অ্যালকিল গ্রুপ আছে, এই একটা মিথাইল, এই একটা মিথাইল। তাহলে বেসিক্যালি এইটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাতে খেয়াল থাকে। আর লাস্টেরটা 4, অপশন 4-এ দেখছি এরকম তিনটে মিথাইল গ্রুপ। দেখো ইনিশিয়ালি ছিল তিনটে হাইড্রোজেন, ফাইনালি গিয়ে ওই হাইড্রোজেনগুলো কিন্তু এক একটা মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে। তাহলে এইটাকে বলতে পারি আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
কারণ আমার এই ফাংশন গ্রুপের পাশে আমার 3টে আর গ্রুপ আছে। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। যে ইলেকট্রনিক এফেক্টগুলো কাজ করবে অ্যালকাইল কার্বোক্যাটায়ন সেগুলো হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট ভাবতে পারি, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট উইক। কিন্তু তাও যদি ভাবি তাহলে এইখানে দেখতে পাচ্ছি 3টে আর গ্রুপের প্লাস আই আসছে, তাহলে এইখানে এইটা তাহলে 3টে আর গ্রুপের প্লাস আই আসছে, এইখানে 2টো আই গ্রুপের প্লাস আই আসছে, এখানে 2টো আর গ্রুপের প্লাস আই আসছে, আর এইখানে আমার একটা আর থেকেই প্লাস আই আসছে। কিন্তু এইখানে কোনো রকম এক্সট্রা স্টেবিলাইজেশন নেই, কোনো রকম প্লাস আই এফেক্ট কিন্তু এখানে নেই। তার মানে বোঝা গেল যে যত বেশি প্লাস আই আসে তত বেশি স্টেবিলিটি। তাহলে 3 ডিগ্রি ইজ দ্য মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন, ফলোড বাই 2 ডিগ্রি, ফলোড বাই 1 ডিগ্রি, অ্যান্ড লাস্টে যাবে এরকম মিথাইল। শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট লাগেও কিন্তু এটা বলতে পারি, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু মেন ফ্যাক্টর না। ইন্ডাকটিভ এফেক্ট ছাড়াও যে ফ্যাক্টরটা মেনলি কাজ করে সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি মানেই চোখ বন্ধ করে একদম ভেবে নেবো যে হাইপার কনজুগেশনের কথা। আমরা হাইপার কনজুগেশন দেখেছিলাম যে যত নাম্বার অফ আলফা হাইড্রোজেন বাড়বে তত আমাদের হাইপার কনজুগেশন স্ট্রাকচার বাড়বে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে কটা আলফা হাইড্রোজেন, আমার এই যে ফাংশনাল গ্রুপের পাশের কার্বন হচ্ছে আলফা, তাহলে এইখানে কিন্তু আলফা 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 3টে আলফা, তার মানে বেসিক্যালি এখানে 9টা আলফা হাইড্রোজেন। এখানে কটা আলফা হাইড্রোজেন? 6টা, আর এইখানে 3টে। এখানে কোনো রকম আলফা কার্বনই নেই, তো আলফা হাইড্রোজেন কোথা থেকে আসবে? তার মানে সবচেয়ে বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে এইখানে 4-এ। যেহেতু সবচেয়ে বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে সেহেতু সবচেয়ে বেশি স্টেবিলিটি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, আর এটা তো মিনিমাম স্টেবিলিটি। তাহলে আমরা যদি ভালো করে দেখি তাহলে এইখানে 3টে আলফা হাইড্রোজেন, এখানে 6টা আলফা হাইড্রোজেন, এখানে 9টা আলফা হাইড্রোজেন। আর একটু আগেই বললাম যতগুলো আলফা হাইড্রোজেন ততগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার। 9টা হাইড্রোজেন মানে 9টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এইখানে 6টা আলফা হাইড্রোজেন মানে 6টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এখানে 3টে হাইড্রোজেন মানে 3টে হাইপার কনজুগেশন স্ট্রাকচার। আর এইখানে কোনো রকম এক্সট্রা স্টেবিলিটি নেই, কারণ কোনো রকম আলফা হাইড্রোজেনই নেই। তার মানে যদি আমি স্টেবিলিটি অর্ডার ভাবি, কোনো দিন যাতে না ভুলি, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেবল কিন্তু 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আর এই যে মিথাইল কার্বোক্যাটায়ন এটা কিন্তু লাস্ট, এটা আমরা লিখিনি। তার মানে সবচেয়ে বেশি এদের মধ্যে স্টেবল হবে কিন্তু এই 3 ডিগ্রি। তাই 3 ডিগ্রি ফলোড বাই 2 ডিগ্রি ফলোড বাই 1 ডিগ্রি, আর সবচেয়ে লাস্টে যাবে এরকম মিথাইল কার্বোক্যাটায়ন। এইবার টাইপ 2তে দেখতে পাচ্ছি অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। আমরা প্রতিটা জিনিসকে আলাদা করে শিখব। অ্যালাইলিক কার্বোক্যাটায়নের নামটাকে যদি ভেঙে নিই দুটো ভাবে, এই যে অ্যালাইলিক কখন বলবো? যখন দেখব এরকম এই ডবল বন্ডের পাশের কার্বনের সাথে কোনো ফাংশনাল গ্রুপ আসে। যখন ডবল বন্ডের পাশের কার্বনের সাথে কোনো রকম ফাংশনাল গ্রুপ থাকবে তখন কিন্তু সেই গ্রুপকে বলা হয়, সেটা হচ্ছে অ্যালাইলিক সিস্টেম। সেই সিস্টেমকে বলা হয় অ্যালাইলিক সিস্টেম। তার মানে যখন ডবল বন্ডের পাশের কার্বনের সাথে কিছু থাকবে, তাহলে এই আজকে যদি ভাবি এরকম ডবল বন্ডের সিস্টেমের সাথে এক্স আছে, যদি অ্যালাইলিক অ্যালকোহল হতো সাপোজ, তাহলে এক্সটা তখন ওইচ হয়ে যেত। অ্যালাইলিক ব্রোমাইড হলে এক্সটা তখন বিআর হয়ে যেত। কিন্তু আজকে বলছি অ্যালাইলিক কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জটা কোথায় থাকবে? এই যে ডবল বন্ডের পাশের কার্বন, এই পাশের কার্বনের সাথেই কিন্তু পজিটিভ চার্জটা থাকবে। তার মানে এরকম সিস্টেমকে বলবো আমরা অ্যালাইলিক সিস্টেম, এরকম কার্বোক্যাটায়নকে বলবো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। তার মানে ডবল বন্ডের পাশের কার্বনে যদি পজিটিভ চার্জ থাকে, তার মানে সেই টাইপের সিস্টেমগুলোকে বলবো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। নামটা নিয়ে যাতে আগে কোনো ডাউট না থাকে সেটা আগে আমরা ক্লিয়ার করলাম। এইবার স্টেবিলিটি। আগেরটাই দেখেছিলাম যখন অ্যালকাইল কার্বোক্যাটায়ন দেখেছিলাম, তখন অ্যালকাইল কার্বোক্যাটায়নে যেটা দেখেছিলাম শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট আর হাইপার কনজুগেশন। কিন্তু এইখানে কিন্তু পাই বন্ডের টোটাল মুভমেন্ট দেখতে পাবো। তার মানে এইখানে কিন্তু রেজোনেন্স অপারেশন হবে। এই যে পাই বন্ড, এই পাই বন্ডটা কিন্তু এইখানে শিফট করতে পারে, এই পাই বন্ডটা কিন্তু এখানে শিফট করতে পারে। এইখানে যদি শিফট করে তাহলে পজিটিভ চার্জ এখানে হবে। তার মানে বুঝতে পারছি এখানে কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজ করে কিন্তু এরকম ক্যানোনিক্যাল ফর্ম দিচ্ছে। আর আমরা জানি যখনই রেজোনেন্স অপারেশন কাজ করবে সেটা কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট হাইপার কনজুগেশন দুজনের থেকেই ভালো, ঠিক আছে। ইন্ডাকটিভ এফেক্টের স্টেবিলিটি তো সবচেয়ে মিনিমাম, হাইপার কনজুগেশন তার উপরে, কিন্তু রেজোনেন্স কিন্তু তারও উপরে। তার মানে অ্যালাইলিক কার্বোক্যাটায়নকে বলতে পারি ওরকম অ্যালকাইল কার্বোক্যাটায়নের থেকে বেশি স্টেবল ডিউ টু দিস রেজোনেন্স ফ্যাক্টর। তার মানে কি বুঝতে চাচ্ছি, কি শেখাতে চাইছি? আমাদের ডিফারেন্ট ফর্ম অফ কার্বোক্যাটায়ন, ডিফারেন্ট ফর্ম অফ সাবস্ট্রেটকে খুঁজে বার করতে। আজকে যদি আমি সাবস্ট্রেটের টাইপটা যদি শিখে রাখি, সেখানে তাহলে কি কি এফেক্ট দিচ্ছে সেটা যদি বুঝি, তাহলে কিন্তু কম্পেয়ার করাটা কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার না। তার মানে আমাদের মেন মোটিভ হবে, মেন টার্গেট হবে আমাদের সাবস্ট্রেটকে চেনা। কার্বোক্যাটায়নকে চিনছি, তার মানে কার্বোক্যাটায়ন ডিফারেন্ট টাইপকে চেনা। তার মানে ডিফারেন্ট টাইপ শিখলেই সেখানে কি কি আমার স্টেবিলাইজেশন ফ্যাক্টর থাকবে সেগুলোও কিন্তু আমরা 1 বাই 1 শিখতে পারবো। এই থার্ড টাইপ অফ কার্বোক্যাটায়ন হচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং। এইখানে দেখতে পাচ্ছি বেনজাইলিক কার্বোক্যাটায়ন। দেখো আগেরটা ছিল অ্যালাইলিক, লিক লাস্টের নামটা দেখি, লাস্টের নামটা লিক, এখানে কিন্তু লিক।
কিন্তু এটা হচ্ছে বেনজাইলিক, তার মানে বুঝতে পারছি এইখানে কিন্তু বেনজিন রিং এর কথা কিন্তু বলেছে। তার মানে এই জায়গাটা কি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু যাতে খেয়াল থাকে ডবল বন্ডের পাশের কার্বন, তার মানে ডবল বন্ডের পাশের কার্বন, কিন্তু এই ডবল বন্ডটা ইজ দ্য প্রপার্টি অফ বেনজিন, তার মানে এই ডবল বন্ডটা বেনজিন থেকে এসছে। তাহলে এইখানে শুধু অ্যালাইলিক না বলে একটু নতুন নাম দেওয়া হলো, এটাকে বলা হলো বেনজাইলিক কার্বোক্যাটায়ন। তার মানে এরকম বেনজাইলিক কার্বোক্যাটায়নে এরকম রেজোনেন্স স্টেবিলাইজেশন তো হবেই, তার মানে এই পাই বন্ডটা এখানে যাবে, তখন এখানে পজিটিভ চার্জ, আবার এই পাই বন্ডটা এখানে যাবে, এই পাই বন্ডটা এখানে গেল, তখন এখানে পজিটিভ চার্জ, আবার এইটা এখানে আসবে। তাহলে এই রেজোনেন্সের জন্য পাই বন্ডের মাইগ্রেশন কিন্তু হতে থাকবে। তার মানে এইখানে কিন্তু নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি পাবো। তার মানে যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার পাবো, যত বেশি ক্যানোনিক্যাল ফর্ম পাবো, তত বেশি স্টেবিলিটি পাবে। আমরা রেজোনেন্সে ডিসকাস করেছিলাম। তার মানে এইটা এইখানেও কিন্তু এইখানের জন্যও কিন্তু এইটা কিন্তু ভ্যালিড, যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার পাবো। আমরা বলেছিলাম তখন ওই এফেক্টগুলো জানা থাকলে অ্যাপ্লিকেশান করতে খুব সুবিধা হবে আমাদের। তার মানে তখন বলেছিলাম যে অ্যাপ্লিকেশন করব যে যত বেশি আমার রেজোনেটিং স্ট্রাকচার হবে তত বেশি আমার স্টেবিলিটি। আজকে দেখতে পাচ্ছি অ্যালাইলিকে আমার বেসিক্যালি দুটো রেজোনেটিং স্ট্রাকচার হয়েছিল, কিন্তু আজকে এখানে আমার নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি, এগুলো তো বাড়তে থাকবে, এইটাও এখানে আসবে, তাহলে আরও বেশি রেজোনেটিং স্ট্রাকচার, তাই নাম্বার অফ রেজোনেটিং ফর্ম কিন্তু অনেক বেশি। তাহলে যেহেতু নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি, সেজন্য আমার কি হবে, স্টেবিলিটি কিন্তু বাড়বে। সেই জন্য নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার যেহেতু অনেক বেশি, সেই জন্য কিন্তু স্টেবিলিটি বাড়বে। তাহলে আজকে যদি আমি বেনজাইলিক আর অ্যালাইলিকের মধ্যে কম্পেয়ার করি, তাহলে কিন্তু বেনজাইলিক উইল উইন ওভার অ্যালাইলিক, কারণ অ্যালাইলিকেও রেজোনেন্স হচ্ছিল, বেনজাইলিকেও রেজোনেন্স হচ্ছিল, কিন্তু অ্যালাইলিকের নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কম ছিল, কিন্তু বেনজাইলিকের নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু অনেক বেশি। সেই জন্য কিন্তু বেনজাইলিক কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল ওভার অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, এটা যাতে খুব ক্লিয়ার থাকে। টাইপ 4 হচ্ছে আরেকটা লিক, ঠিক আছে? আমরা লিক দেখলাম অ্যালাইলিক, বেনজাইলিক, এখন ভিনাইলিক। টাইপ 4-এ দেখবো ভিনাইলিক। ভিনাইলিক মানে কি, নামটা দেখে আমরা খেয়াল করব ভিনাইলিক কার্বোক্যাটায়ন কি বলে। দেখো অ্যালাইলিক কার্বোক্যাটায়নে বলেছিলাম ডবল বন্ডের পাশের কার্বনে যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে। ভিনাইলিকের জন্য বলবো ডবল বন্ডের সাথেই যদি কোনো পজিটিভ চার্জ থাকে, কেমন এখানে দেখতে পাচ্ছি ডবল বন্ড, আর এই ডবল বন্ডের সাথেই পজিটিভ চার্জকে দেখতে পাচ্ছি। যখন তুমি এরকম ডবল বন্ডের সাথেই পজিটিভ চার্জ দেখতে পাবে, তখন কিন্তু সেটাকে বলবো এটা হচ্ছে ভিনাইলিক কার্বোক্যাটায়ন। মানে ডবল বন্ডের সাথেই যদি কিছু দেখি, ডবল বন্ডের সাথেই যদি কোনো রকম ফাংশনাল গ্রুপ দেখি। আজকে আমরা কার্বোক্যাটায়ন পড়ছি, মানে আমাদের কিন্তু ডবল বন্ডের কার্বনের সাথে কিন্তু এরকম পজিটিভ চার্জ যদি দেখি, তখন কিন্তু সেটাকে বলবো ভিনাইলিক কার্বোক্যাটায়ন। এইবার কথা হলো হাইব্রিডাইজেশন। আমরা নর্মাল এতক্ষণ যা কার্বোক্যাটায়নগুলো দেখলাম সবাই কিন্তু sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড ছিল বলেই কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু প্ল্যানার ছিল, আর প্ল্যানার ছিল বলেই কিন্তু পাই বন্ডের মুভমেন্টগুলোও হয়েছিল। আমরা জানি প্ল্যানার হলেই আমার রেজোনেন্স শো করে, কনজুগেশন শো করে, হাইপার কনজুগেশন, তাই সেই টাইপের এফেক্ট শো করেছিল কখন, যেহেতু আমার প্ল্যানার ছিল। আর প্ল্যানার কখন হয়, যখন sp2 হাইব্রিডাইজেশন হয়। আজকে এরকম ভিনাইলিক সিস্টেম কিন্তু sp হাইব্রিডাইজড, কারণ আমরা যদি হাইব্রিডেশন বার করি, হাইব্রিডেশন বার করার ইজিয়েস্ট ওইটা যদি আমরা আবার ফলো করি, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার, কিন্তু এখানে কোনো লোন পেয়ার নেই, শুধুমাত্র সিগমা বন্ডই দেখবো। তাহলে এইখানে একটা সিগমা বন্ড, এখানে হাইড্রোজেনের সাথে দুটো সিগমা বন্ড, আর তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে বেসিক্যালি দুটো হাইব্রিড অরবিটাল ইনভলভ হবে, তার মানে একটা এস একটা পি, এরকম দুটো হাইব্রিড অরবিটাল ইনভলভ হলো। এখন আমরা দেখবো এটা কি আদৌ স্টেবল হলো। আমরা জানি sp2-তে sp2 হাইব্রিড অরবিটালে পার্সেন্টেজ অফ এস থাকে হচ্ছে 33.3, 33.3 হচ্ছে sp2-তে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার থাকে 33.3। কিন্তু যদি আমি sp ভাবি, sp-তে কিন্তু পার্সেন্টেজ অফ এস থাকে 50, sp-তে পার্সেন্টেজ অফ এস কিন্তু 50। আর আমরা জানি যত আমার এস ক্যারেক্টার বাড়বে, পার্সেন্টেজ অফ এস যত আমার বাড়ে, তত আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তত আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। পার্সেন্টেজ অফ এস যত বাড়বে, তত আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। এইবার আজকে আমার হাইব্রিডেশনটা এসছে sp, তাই এখানে পার্সেন্টেজ অফ এস বেড়েছে। কার থেকে বেড়েছে? নর্মাল কার্বোক্যাটায়ন যা হয় তার থেকে বেড়েছে। নর্মাল কার্বোক্যাটায়ন sp2 হয়, কিন্তু আমার আজকে এই কার্বোক্যাটায়নটা হচ্ছে sp, ভিনাইলিক কার্বোক্যাটায়ন। তার মানে কি দাঁড়ালো, যে পার্সেন্টেজ অফ এস বাড়লে আবার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তার মানে এই সেন্টারটা কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ। আর এরকম ইলেকট্রোনেগেটিভের ওপর পজিটিভ চার্জ থাকা মানে হাইলি আনস্টেবল। দেখেই খারাপ লাগে যে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর প্লাস চার্জ। আজকে যদি এরকম অক্সিজেনের ওপর
যদি প্লাস চার্জ দিই কতটা খারাপ লাগছে দেখো, এরকম ফ্লুরিনের ওপর যদি প্লাস চার্জ দিই কতটা খারাপ লাগছে দেখো। তার মানে এরকম ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর প্লাস চার্জ দিলে দেখতে খারাপ লাগে, আর দেখতে খারাপ লাগে মানেই তারা কিন্তু আনস্টেবল, কারণ তারা তো নেগেটিভ হতে চায়, তার বদলে তারা যদি পজিটিভ হয়ে যায় তার মানে তাদের উল্টো জিনিস হয়ে গেল, তার মানে কখনোই সে চাইবে না। কিন্তু তার মানে সেই সমস্যাটাই হবে ভিনাইলিক কার্বোক্যাটায়নে। ভিনাইলিক কার্বোক্যাটায়ন sp হাইব্রিডেশন, তার মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ, সেখানে পজিটিভ চার্জ কিন্তু হাইলি আনস্টেবল, তার মানে এরকম সিস্টেম কিন্তু সবচেয়ে আনস্টেবল হবে। তার মানে এতক্ষণ যা যা আমরা কার্বোক্যাটায়ন শিখলাম, আমার অ্যালকাইলিক, অ্যালাইলিক, বেনজাইলিক আর এই ভিনাইলিক, সবার মধ্যে সবচেয়ে আনস্টেবল হচ্ছে এরকম ভিনাইলিক কার্বোক্যাটায়ন। তার মানে এই যে ভিনাইলিক কার্বোক্যাটায়ন কিন্তু অ্যালকাইল কার্বোক্যাটায়নের থেকেও আনস্টেবল, ঠিক আছে। তার মানে এতক্ষণ যা যা শিখলাম তাদের মধ্যে বেনজাইল সবচেয়ে ওপরে, তারপর অ্যালাইলিক, তারপর অ্যালকাইল, লাস্টে গিয়ে এরকম ভিনাইলিক, এটা যাতে খেয়াল থাকে। এইবার হচ্ছে অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। এই অ্যারোমেটিক কার্বোক্যাটায়নটা মানেই কিন্তু মোস্ট স্টেবল কন্ডিশন আমরা বোঝাবো, ঠিক আছে। এইটা কিন্তু মোস্ট পাওয়ারফুল কন্ডিশন এটা। এইবার আমাদের শুধু ছোট্ট একটা কাজ হবে, অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না সেটা আমাদের ডিসাইড করতে হবে। সেটা ডিসাইড করার জন্য হুকেল রুল আমরা জানি, হুকেল রুল দিয়ে আমরা ইজিলি উইদিন আ সেকেন্ড আমরা কিন্তু এটা ডিসাইড করতে পারবো। দেখো হুকেল রুলের কিছু ইম্পর্টেন্ট কন্ডিশন যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, সিস্টেমটা সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে, কমপ্লিট কনজুগেশন হতে হবে, আর 4n+2 পাই ইলেকট্রন হতে হবে। তাই 1 by 1 এই চারটে কন্ডিশন যদি একদম স্যাটিসফাই করে যায় তাহলে কিন্তু হুকেল রুলে আমরা সেটাকে বলবো অ্যারোমেটিক। আর অ্যারোমেটিক হলেই আমরা কার্বোক্যাটায়নটাকে সবচেয়ে ফার্স্টে আমরা বসিয়ে দেবো, কারণ অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন হচ্ছে মোস্ট আমার পাওয়ারফুল, যতগুলো দেখলাম তাদের মধ্যে মোস্ট পাওয়ারফুল। এবার কিছু এক্সাম্পল স্টাডি করে নিই অ্যারোমেটিক কার্বোক্যাটায়নের। দেখতে পাচ্ছি ফার্স্ট এক্সাম্পলটার দিকে যদি তাকাই, এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইক্লিক, প্লাস সবকটা কার্বন অ্যাটম কিন্তু sp2 হাইব্রিডাইজড। যদি একটু ভালো করে তাকাই এখানে দেখতে পাচ্ছি এই যে ডবল বন্ডেড কার্বন, আমরা জানি ডবল বন্ডেড কার্বনগুলো sp2 হাইব্রিডাইজড, তাহলে এইখানে 6টা কার্বন অ্যাটম কিন্তু ইজ ইন ডবল বন্ডেড ফর্ম, 1 2 3 4 5 6, তার এই যে 6টা, এই 6টা কিন্তু sp2 হাইব্রিডাইজড। ইন অ্যাডিশন এই কার্বোক্যাটায়নটাও কিন্তু sp2 হাইব্রিডাইজড। আমরা জানি কার্বোক্যাটায়নের হাইব্রিডাইজেশনটা হলো sp2 ইন নেচার, তার মানে আলটিমেট আমার 7টা কার্বনই হচ্ছে sp2। এই যে সব কার্বন অ্যাটম ইনভলভিং অরবিটালগুলো যদি sp2 হাইব্রিডাইজড হয়ে যায় তাহলে কিন্তু এই সিস্টেমটাকে আমরা প্ল্যানার বলি। আর যখন এরকম প্ল্যানার সিস্টেম থাকবে তার মানে সেখানে কিন্তু কমপ্লিট কনজুগেশন দেখতে পাবো। কেমন ভাবে কনজুগেশন দেখতে পাবো, দেখছি পজিটিভ চার্জ, তার মানে এই যে পাই বন্ডটা এখানে মুভ করবে, যখনই এই পাই বন্ডটা মুভ করলো তাহলে এই কার্বনে পজিটিভ চার্জ আসলো। এর পাশে দেখতে পাচ্ছি আরেকটা ডবল বন্ড আছে, তাহলে ডবল বন্ড এখানে শিফট করলো, ডবল বন্ড শিফট করলে এখানে আবার পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জকে বাঁচাতে গিয়ে ও কিন্তু এই পাই বন্ডটা কিন্তু এইখানে চলে আসলো, ঠিক আছে। তার মানে এই যে পজিটিভ চার্জটা কিন্তু ওভারঅল কিন্তু পুরো সিস্টেমে কিন্তু সার্কুলেট করতে থাকলো, তার মানে এখানে কমপ্লিট কনজুগেশন হলো, তার মানে এখানে কমপ্লিট পাই ইলেকট্রনের ফ্লো হলো। তাহলে এইগুলো কিন্তু স্যাটিসফাই যাতে করে, ঠিক আছে। হুকেল রুলের কিন্তু প্রথম বেসিক 3টে কন্ডিশন আমাদের স্যাটিসফাই করে গেছে। লাস্ট যেটা ইম্পর্টেন্ট, ইলেকট্রন কাউন্ট। কোন ইলেকট্রন কাউন্ট? পাই ইলেকট্রন কাউন্ট। এখানে কিন্তু 4n+2 পাই ইলেকট্রন কাউন্ট। তাহলে আমরা দেখিনি এখানে বেসিক্যালি কটা পাই ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছি 3টে পাই বন্ড আছে, 3টে পাই বন্ড, তাহলে এইখানে কিন্তু বেসিক্যালি 3টে পাই বন্ড আছে, আর এক একটা পাই বন্ডে 2টো করে ইলেকট্রন, তার মানে টোটাল আমার বেসিক্যালি 6টা পাই ইলেকট্রন আছে বলতে পারি, ঠিক আছে। 6টা পাই ইলেকট্রন, তাহলে আমার বেসিক্যালি 3টে পাই বন্ড ছিল, তাহলে 3টে পাই বন্ড আর 6টা পাই ইলেকট্রন, এইটা যাতে খেয়াল থাকে। তাহলে 6টা পাই ইলেকট্রন মানে আমার 4n+2 সিস্টেমে পড়ছে, মানে n = 1, তার মানে এইটা কিন্তু 4n+2 পাই ইলেকট্রন সিস্টেমে পড়ছে। তার মানে আমার সবকটা ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সবকটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেছে। সাইক্লিক ছিল, সাইক্লিক দেখতে পাচ্ছি, প্ল্যানার, কমপ্লিট কনজুগেশন অ্যান্ড আমার 6 পাই ইলেকট্রন সিস্টেম। তার মানে এই টাইপের সিস্টেমগুলোকে আমরা ইজিলি বলতে পারি এরা কিন্তু অ্যারোমেটিক ইন নেচার। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি সেকেন্ড এক্সাম্পলে যাই, তাহলে এইটা দেখতে পাচ্ছি একটা 3 মেম্বার সাইক্লিক রিং, ঠিক আছে, একটা 3 মেম্বার রিং, আর এইখানে একটা পাই বন্ড, তার মানে এই যে সাইক্লিক রিং, তার মানে এই সাইক্লিক কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ইন অ্যাডিশন এটা প্ল্যানার, কারণ আমার এই দুটো কার্বন ডবল বন্ডেড ফর্মে আছে, তার মানে এরা তো sp2। ইন অ্যাডিশন এই যে কার্বোক্যাটায়ন এটাও sp2, তার মানে এইখানে 3টে কার্বন অ্যাটমে কিন্তু sp2 হাইব্রিডেশন। যেহেতু sp2 হাইব্রিডেশন তার মানে বলতে পারি এরা ইন প্ল্যানার কন্ডিশন, আর প্ল্যানার হলে এখানে কিন্তু কনজুগেশন আসবে, ঠিক আছে, এখানে কনজুগেশন আসবে, এই পাই বন্ডটা এখানে যাবে, এখানে পজিটিভ চার্জ অ্যারেস্ট করবে, তার মানে এইখানে কিন্তু কমপ্লিট কনজুগেশন থ্রু আউট দ্য রিং। প্লাস আমার লাস্ট যে পয়েন্টটা স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে 4n+2 পাই ইলেকট্রন। এখানে ক্যালকুলেশন যদি করি একটা পাই বন্ড, তার মানে দুটো আমার বেসিক্যালি পাই ইলেকট্রন, তার মানে দুটো পাই ইলেকট্রন, তার মানে n এর ভ্যালুটা কত হবে, n যখন = 0
n যখন ইকুয়াল টু 0 তখন কিন্তু বেসিক্যালি 4n প্লাস 2 পাই ইলেকট্রন কিন্তু স্যাটিসফাই করছে। তার মানে এই চারটে কন্ডিশন কিন্তু এর জন্য স্যাটিসফাই করলো। তার মানে এই টাইপের কার্বোক্যাটায়নগুলোকে আমরা স্পেশালি বলবো অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন, আর এরা কিন্তু হাইলি স্টেবল ইন নেচার। এবার আমরা টাইপ 6 অফ কার্বোক্যাটায়ন নিয়ে কথা বলবো। এই টাইপ 6 কার্বোক্যাটায়ন কিন্তু হাইলি স্টেবল, এক্সেপশনাল স্টেবল হয়ে যায়। দেখে মনে হয় কি এটা হচ্ছে 1 ডিগ্রি, দেখো এখানে এই CH2 পাশে কিন্তু এই বড় একটা আরই কিন্তু অ্যাটাচড, কিন্তু নর্মাল রেজোনেন্সের থেকে কিন্তু এইটা স্টেবিলিটি কিন্তু অনেকটা বেশি, কারণ এইখানে কিন্তু বেন্ট অরবিটাল আছে, ঠিক আছে, এখানে বেন্ট অরবিটাল আছে, তার মানে এইখানে রেজোনেন্সটা কিন্তু অনেক ভালো হয়, ঠিক আছে। এই রেজোনেন্সটা এটা 3 মেম্বারিং মানে হাই অ্যাঙ্গেল স্ট্রেন মানে ও কিন্তু সবসময় চায় অ্যাঙ্গেলটা কিন্তু যাতে রিল্যাক্স হয়, কারণ এইখানে যে আমি হাইব্রেশনটা যদি ভাবি, হাইব্রেশন হচ্ছে sp3 এর আইডিয়াল অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি টু 8 মিনিট। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতে গেলে আমার কিন্তু অ্যাঙ্গেলটা এখানে 60 ডিগ্রি করে আছে, এরকম 60 ডিগ্রি মানে আমার হাই অ্যাঙ্গেল স্ট্রেন। তাহলে এরকম অ্যাঙ্গেল স্ট্রেন থাকলে কিন্তু বন্ড ক্লিভেজ অনেক তাড়াতাড়ি হয়, কারণ সবাই তো আমার চাই যাতে ক্লিভটা করে আমি স্টেবল কন্ডিশনে যেতে পারি, কারণ রিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রেন জমে গেছে। তাই এইখানে যেটা হয়, এই বেন্ট অরবিটালটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমার ভেঙে যেতে পারে। তাহলে এই যে সিগমা বন্ডটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে কিন্তু আমার এইখানে কিন্তু পাই বন্ড ফর্ম করতে পারে। তাহলে এই ফর্ম অফ রেজোনেন্সটাকে বলে আমাদের ডান্সিং রেজোনেন্স, যেহেতু খুব ফাস্ট হয়, এই মুভমেন্টটা খুব ফাস্ট, তার মানে এই ফর্ম অফ রেজোনেন্সকে বলে একটা নাম দেওয়া হয় নর্মাল রেজোনেন্সের থেকে একটু আলাদা, তার মানে এইটা কিন্তু ডান্সিং রেজোনেন্স। আর আমার এইটার জন্য কিন্তু সিস্টেমের স্টেবিলিটি প্রচুর পরিমাণে বেড়ে যায়। নর্মাল রেজোনেন্সে যা হয় তার থেকে কিন্তু অনেক বেশি হয় এই টাইপের আমার সাইক্লোপ্রোপাইল গ্রুপ যদি অ্যাটাচ থাকে, এটাতে খেয়াল থাকে। এইবার আমরা রেজোনেন্স ফর্মগুলোকে যদি দেখি, এইটা দেখো সাইক্লোপ্রোপাইল। এইবার এইখানে যেটা হবে সেটা যদি আমার এই বন্ডটা যদি আমার মাইগ্রেট করে, তাহলে এই বন্ডটা ভেঙে গেছে, তাহলে এখানে আর কোনো বন্ড নেই, কিন্তু এখানে একটা পজিটিভ চার্জ অ্যারাইজ করেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হাইপার কনজুগেশনের মতো ভাবতে পারো, নো বন্ড রেজোনেন্স, তাহলে আমার বন্ডটা নেই, ঠিক আছে। আর তারপরে কি আছে, তাহলে আমরা এইটার থেকে যেমন ভাঙতে পারি, এইটার থেকেও ভাঙতে পারি, এই সাইডের দুটোই তো ইকুইভ্যালেন্ট, তাহলে আমার এইখানে পজিটিভ চার্জ হতে পারে। তাহলে আলটিমেটলি আমি যদি রেজোনেন্স হাইব্রিড ভাবি, তাহলে রেজোনেন্স হাইব্রিডে কিন্তু এখানে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, তার মানে এখানে একটা পার্শিয়াল বন্ড থাকবে, আর এদের মধ্যে কিন্তু আমার পার্শিয়াল সিঙ্গেল বন্ড, ঠিক আছে, ফুললি কিন্তু আমার সিঙ্গেল বন্ড থাকবে না, কারণ শুধুমাত্র তো এইটা না, এই দুটোও কিন্তু আমার ক্যারেক্টার কিন্তু থাকছে, তার মানে কখনো আমার সিঙ্গেল বন্ড, কখনো আমার এখানে কোনো রকম বন্ডই নেই, ঠিক আছে। তার মানে এই জিনিসগুলো যাতে খেয়াল থাকে। এইবার যেটা বললাম যে বেন্ট অরবিটাল, এখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বেসিক্যালি এইটা কিন্তু এরকম আমার সাইক্লোপ্রোপাইল কিন্তু রিংটা কিন্তু আছে, ঠিক আছে, এটা একটা ট্রায়াঙ্গেল যাতে খেয়াল থাকে। তাহলে এইখানে ট্রায়াঙ্গেলটা যদি বেঁকে গেছে, কিন্তু এটা একটা ট্রায়াঙ্গেল, অরবিটালগুলো কিন্তু ইজ ইন বেন্ট কন্ডিশন। এই জন্যই বলেছিলাম এখানে কিন্তু বেন্ট অরবিটালের সাথে কিন্তু এরকম আনহাইব্রিডাস যে পি অরবিটাল, সেখানের মধ্যে কিন্তু রেজোনেন্স হয়, আর এই রেজোনেন্সটা খুব ফাস্ট হয়, সেই জন্য এটাকে বলে ডান্সিং রেজোনেন্স। তার মানে এই রেজোনেন্সটা কিন্তু ইভেন মোর স্টেবল দ্যান বেনজাইলিক কার্বোক্যাটায়ন তো নর্মাল রেজোনেন্স হচ্ছিল, কিন্তু আজকে আমার এরকম সাইক্লোপ্রোপাইল গ্রুপে কিন্তু আমার ডান্সিং রেজোনেন্স মানে ফাস্ট রেজোনেন্স। তার মানে যত বেশি রেজোনেন্স হবে তত আমার স্টেবিলিটি বাড়বে, তার মানে কিন্তু এরা কিন্তু বেনজাইলিকের থেকে বেশি, কিন্তু আমার অ্যারোমেটিকের থেকে কম, এটা যাতে খেয়াল থাকে, বেনজাইলিকের থেকে বেশি কিন্তু অ্যারোমেটিকের থেকে কম। এই পয়েন্টগুলো যাতে আমাদের মাথার মধ্যে সবসময় চলতে থাকে, কে কার থেকে বেশি। আর একটা ইনফরমেশন দেবো তোমাদের, একটা ইনফরমেশন দেবো যে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন ইন দ্য ইউনিভার্স। তার মানে বুঝলাম যে ইউনিভার্সে সেই কার্বোক্যাটায়নটাই সবচেয়ে বেশি স্টেবল হবে যার মধ্যে অ্যারোমেটিসিটিও থাকবে আর যার মধ্যে ডান্সিং রেজোনেন্সও থাকবে। তাহলে অ্যারোমেটিসিটি থাকতে গেলে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে আমার 4n+2 রুল ওবে করতে হবে। তাহলে আমরা যদি এইটুক পার্টকে যদি নিয়ে ভাবি, এইখানে কিন্তু 4n+2 রুল ওবে হয়েছে, এটা কিন্তু মোস্ট স্টেবল অ্যারোমেটিক পার্ট। তিনটে সাইক্লোপ্রোপাইল গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এই সাইক্লোপ্রোপাইল গ্রুপগুলো থেকে কিন্তু আমাদের ডান্সিং রেজোনেন্স শো হবে। একটু আগে বললাম সাইক্লোপ্রোপাইল গ্রুপগুলো কি করে হেল্প করে, সাইক্লোপ্রোপাইল গ্রুপগুলো কিন্তু ডান্সিং রেজোনেন্স শো করতে পারে, আর এই ডান্সিং রেজোনেন্স হলে, ডান্সিং রেজোনেন্স মানে খুব ফাস্ট রেজোনেন্স শো করতে পারে ডিউ টু দেয়ার অরবিটাল ওরিয়েন্টেশন, কারণ অরবিটালগুলো বেন্ট আছে, খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে কিন্তু, আর এমনিতেও আমার স্ট্রেন ছিল রিঙে, খুব তাড়াতাড়ি ভেঙে গিয়ে কিন্তু পাই বন্ড ফর্মেশন করতে পারে, ওইটারই আরেক নাম হচ্ছে ডান্সিং রেজোনেন্স। তাই হচ্ছে ডান্সিং রেজোনেন্স যত শো করবে তত আমার সিস্টেমে কিন্তু স্টেবিলিটি বাড়বে। তার মানে এখানে দুটো কন্ডিশন, একটা তো এরকম অ্যারোমেটিক প্লাস ডান্সিং রেজোনেন্স, তার মানে এই দুটো সিস্টেম কিন্তু, এই দুটো কন্ডিশন কিন্তু একসাথে আমার এই মলিকিউলটার মধ্যে দেখা গেছে। তাই ইউনিভার্সে সবচেয়ে বেশি স্টেবল সিস্টেম এখনো অবধি যে কার্বোক্যাটায়নটা দেখা গেছে, সেই কার্বোক্যাটায়নটা কিন্তু এইটা।
এইবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ কার্বোক্যাটায়ন, মানে কিছু অর্ডারে সাজাবো, এতক্ষণ যা যা শিখলাম সেইগুলোকে অ্যাপ্লাই করতে পারছি কিনা দেখবো। দেখো প্রথমেই দেখলেই বুঝবো এরা কিচ্ছু দেয়নি, একদম সোজা কোয়েশ্চেন যেটা আমরা দেখেছিলাম ওইটা কিন্তু ফর্ম অফ কোয়েশ্চেন অর্ডার দিয়েছে। এমসিকিউ ঠিক করার রাস্তা হচ্ছে আগে ডিফারেন্ট টাইপস অফ আমার কার্বোক্যাটায়নগুলোকে অ্যাসাইন করব। এইখানে তাহলে কার্বোক্যাটায়ন কেমন টাইপের কার্বোক্যাটায়ন? অ্যালকাইল কার্বোক্যাটায়ন। আর এই অ্যালকাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বেসিক্যালি হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে ইন্ডাকটিভ এফেক্ট বা হাইপার কনজুগেশন দিয়ে ভাবলে আমরা দেখেছিলাম 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর সিম্পল। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল 4, তারপর 3, তারপর 2, তারপর 1, কারণ এটা 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর সিম্পল। তাহলে আমাদের যাতে খেয়াল থাকে তাহলে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এই হলো আমার। খুব তাড়াতাড়ি এখন আমরা যাব, কারণ আমরা তো বেসিক জিনিসগুলো তো কভার করেই এসেছি, এখন তো আমরা জাস্ট সলিউশনটা দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে, কেমন টাইপের হবে। তাহলে এই কোশ্চেনে দেখতে পাচ্ছি অর্ডার অফ স্টেবিলিটি যদি বার করতে দেয় তাহলে মানে আমরা কিন্তু আগে কাজ করবো ডিফারেন্ট টাইপস অফ কার্বোক্যাটায়ন। এইখানে দেখো যে ডবল বন্ডের পাশের কার্বোক্যাটায়ন মানে এটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। সিমিলারলি যদি আমি কম্পাউন্ড 1টাকে ভাবি, এখানেও ডবল বন্ডের পাশে আছে, কিন্তু এই ডবল বন্ডটা কিন্তু বেনজিনের প্রপার্টি, তার মানে এইটা কিন্তু বেনজাইলিক কার্বোক্যাটায়ন। আর কম্পাউন্ড 3টা হলো অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক? সাইক্লিক, প্ল্যানার, 4n+2 যেটা আমরা ডিসকাস করেছিলাম। তাহলে বেসিক্যালি এইটা অ্যারোমেটিক, এটা বেসিক্যালি অ্যারোমেটিক, এটা যদি ভাবি তাহলে এইটা বেসিক্যালি অ্যারোমেটিক সিস্টেম। তাহলে এইটা হচ্ছে অ্যারোমেটিক, এইটা হচ্ছে অ্যালাইলিক, এইটা বেনজাইলিক। আমরা জানি সবচেয়ে বেশি স্টেবল হবে অ্যারোমেটিক, তার মানে অ্যারোমেটিকের অর্ডার কিন্তু সবচেয়ে ফার্স্টে দিয়েছি, তাহলে 3 সবচেয়ে বেশি হবে। এখন হলো 1 আর 2 এর মধ্যে যুদ্ধ, কে কার থেকে বেশি হবে। আমরা দেখেছিলাম বেনজাইলিক পড়ার সময় বেনজাইলিকে কিন্তু নাম্বার অফ স্ট্রাকচার অনেক বেশি দেয় কম্পেয়ার টু অ্যালাইলিক। তাহলে যেহেতু বেনজাইলিকে নাম্বার অফ স্ট্রাকচার অনেক বেশি দেয়, সেহেতু কিন্তু বেনজাইলিকের কিন্তু আমার অর্ডার আগে আসবে, রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু অ্যালাইলিক। তো সেই জন্য আমার এই নাম্বার 1 কিন্তু আগে আসবে, কম্পাউন্ড 1 আগে আসবে, আর কম্পাউন্ড 2 কিন্তু লাস্টে যাবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল অ্যারোমেটিক মলিকিউল, তারপরে বেনজাইলিক, লাস্টে অ্যালাইলিক, এটা যাতে খেয়াল থাকে। এইটা তিনটের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি স্টেবল 3, 2, 1। এই কোশ্চেনে দেখবো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্টেবল। সাইক্লোপ্রোপাইল গ্রুপগুলো কিন্তু অ্যাটাচ করা, আর আমরা বলেছিলাম এরকম সাইক্লোপ্রোপাইল গ্রুপগুলো অ্যাটাচ করা দেখলেই ডান্সিং রেজোনেন্সের কথাটা যাতে মাথায় আসে। ডান্সিং রেজোনেন্স আসলেই সেখানে স্টেবিলিটি বাড়ে, সেটা নর্মালের থেকে বেশি স্টেবল। এই সাইক্লোপ্রোপাইল গ্রুপ কন্টেনিং কার্বোক্যাটায়নগুলো কিন্তু এই জন্যই এক্সেপশনালি স্টেবল হয়। এইবার বলতে পারি যতগুলো আমার এরকম সাইক্লোপ্রোপাইল গ্রুপ থাকবে তত বেশি বেশি করে এরকম ডান্সিং রেজোনেন্স, যত বেশি বেশি করে ডান্সিং রেজোনেন্স তত বেশি বেশি করে স্টেবিলিটি। এই তিনটের মধ্যে এখানে একটা সাইক্লোপ্রোপাইল গ্রুপ, এখানে দুটো সাইক্লোপ্রোপাইল গ্রুপ, এখানে তিনটে সাইক্লোপ্রোপাইল গ্রুপ। তার মানে দেখে খুব ইজিলি বুঝতে পারবো এইটায় এই যে ওয়ানটা সবচেয়ে বেশি স্টেবল হবে, কারণ এখানে তিনটে সাইক্লোপ্রোপাইল গ্রুপ আছে, তিনটের আমার রেজোনেন্স হবে, ডান্সিং রেজোনেন্স তিনটে হবে। এইখানে আমার দুটো থেকে পাবো, এখানে কিন্তু আমার একটা থেকে পাবো। তার মানে যত আমার নাম্বার অফ সাইক্লোপ্রোপাইল গ্রুপ বাড়বে তত আমার কিন্তু সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। তার মানে সবচেয়ে বেশি স্টেবল হবে অপশন নাম্বার 1, যেখানে দেখতে পাচ্ছি তিনটে সাইক্লোপ্রোপাইল রিং ইজ অ্যাটাচড। এখানে দেখছি ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি বার করতে দিয়েছে। আবার আমাদের প্রথম কাজ হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ কার্বোক্যাটায়ন এদেরকে ক্লাসিফাই করা। এইখানে তাহলে দেখতে পাচ্ছি, তাহলে খুব ভালো করে আমি থার্ড থেকে শুরু করি। থার্ডটা বেসিক্যালি এটা হচ্ছে 2 ডিগ্রি আমার কার্বোক্যাটায়ন, দেখতে পাচ্ছি আমার দুটো আর গ্রুপ আছে, আর কিছু নেই, বেসিক্যালি এটা 2 ডিগ্রি। এইখানে যদি যাই, এইখানে আমার দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র রেজোনেন্স দিয়ে স্টেবিলাইজ, তার মানে এটা কেমন টাইপের গ্রুপ, খুব ভালো করে যদি তাকাই এটা কিন্তু অ্যালাইলিক। দেখতে পাচ্ছি এই যে ডবল বন্ডের পাশের কার্বন, এটা যদি খুব ভালো করে দেখতে হবে, চোখ দিয়ে তাকাতে হবে ভালো করে, যে ডবল বন্ডের পাশের কার্বন তার মানে অ্যালাইলিক সিস্টেম। আর এরকম অ্যালাইলিক সিস্টেম মানেই আমরা জানি সেখানে আমার রেজোনেন্স স্টেবিলাইজেশন হয়। এই অ্যালাইলিক সিস্টেম মানেই সেখানে আমার রেজোনেন্স থাকবে, তার মানে এইখানে কিন্তু রেজোনেন্স অপারেশন থাকবে, তার মানে এইখানে রেজোনেন্সের মাধ্যমে এটা স্টেবল। কিন্তু এখানে কিন্তু কোনো রকম রেজোনেন্স ছিল না, শুধুমাত্র হাইপার কনজুগেশন বা এরকম ইন্ডাকটিভ এফেক্ট যেটা আমরা জানি +i। তার মানে এদের থেকে 3 এর থেকে কিন্তু 1 বেশি স্টেবল হবে, বোঝাই যাচ্ছে। এইবার যেটা নিয়ে সমস্যা সেটা হলো 2তে দেখে অ্যাপারেন্টলি মনে হতে পারে 2টা 1-এর থেকে বেশি স্টেবল। কেন মনে হওয়ার কারণ কি? এইখানে একটা আমার রেজোনেন্স হচ্ছিল একটা বন্ড থেকে, এখানে তো আরেকটা পাই বন্ড, তার মানে এখানে দুটো থেকেই রেজোনেন্স হবে, তার মানে দেখে মনে হতে পারে 2 ইজ মোর স্টেবল। কিন্তু দ্য ইন্টারেস্টিং ম্যাটার ইজ দ্যাট এইটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি অ্যারোমেটিক, তার মানে এইটা কিন্তু বেসিক্যালি অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। যে কেন, এবার কোশ্চেন হলো কেন অ্যান্টি অ্যারোমেটিক? কারণ তারা কিন্তু আমার 4n পাই, সাইক্লিক আছে, প্ল্যানার আছে, কমপ্লিট কনজুগেশন আছে, কোনো ডাউট নেই। কিন্তু আমি যদি ইলেকট্রন কাউন্ট করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 4টে ইলেকট্রন আছে,
তাহলে এখানে দুটো, এখানে দুটো, তাহলে 4টে ইলেকট্রন, 4টে পাই ইলেকট্রন। 4টে পাই ইলেকট্রন মানেই এটা হচ্ছে হয়ে যাবে আমার অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এটাতে খেয়াল থাকে, এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। অ্যান্টি অ্যারোমেটিক সিস্টেমগুলো হাইলি আনস্টেবল ইন নেচার, কারণ এখানে যদি ইলেকট্রন কাউন্টটা আমি কাউন্ট করি তাহলে ইলেকট্রন কাউন্টটা কিন্তু আমার 4 আসছে, ঠিক আছে, 4 পাই। 4 পাই মানে আমার কিন্তু এখানে 4n পাই সিস্টেম হবে, ঠিক আছে, এখানে কিন্তু 4n পাই সিস্টেম। আর আমরা জানি যখন এরকম 4n পাই সিস্টেম পাবো তখন কিন্তু সেটাকে অ্যারোমেটিকে ক্লাসিফাই করতে পারবো না। অ্যারোমেটিকে হলে 4n + 2 পাই, কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক হলে 4n পাই। তার মানে এইটার হওয়ার কথা ছিল যে সবচেয়ে ওপরে, কিন্তু এই ইলেকট্রন কাউন্টের জন্য কিন্তু এরা কিন্তু সবচেয়ে আনস্টেবল হয়ে গেল। তার মানে অ্যারোমেটিক যেহেতু সবচেয়ে স্টেবল বলি, আমরা অ্যান্টি অ্যারোমেটিককে বলবো সবচেয়ে বেশি আনস্টেবল। তার মানে এইটা কিন্তু 3 এর থেকেও আনস্টেবল, এই ইন্ডাকটিভ এফেক্টের থেকেও কিন্তু এরকম অ্যান্টি অ্যারোমেটিক কিন্তু হাইলি আনস্টেবল। তাহলে আমরা যদি এখন অর্ডার ভাবি, সবচেয়ে ফার্স্ট হবে আমার এরকম টাইপের জিনিস, এরকম অ্যালাইলিক টাইপের কার্বোক্যাটায়ন, ঠিক আছে, আমরা দেখে টাইপটা বুঝে গেছি অ্যালাইলিক টাইপ। অনেক রকম করে দেবে কিন্তু আমাদের টাইপটা বুঝতে হবে। তার সবচেয়ে প্রথম হবে এরকম অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, তারপরে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন একই আছে। তারপরে এরকম অ্যালকাইল, এটা 2 ডিগ্রি বলেছিলাম, তারপরে এরকম অ্যালকাইল থাকবে। লাস্ট যেটা হয়ে গেল সেটা হচ্ছে আমার এরকম অ্যান্টি অ্যারোমেটিক। এই অ্যান্টি অ্যারোমেটিকের জন্য কিন্তু এইটা কিন্তু লাস্ট হয়ে গেল। হওয়ার কথা ছিল যে এখানে অ্যাপারেন্টলি দেখে ভুল হতে পারে সেটা, যে দুটো টাইপের, দুটো দিক থেকে কনজুগেশন আসছে, কিন্তু আমাদের অ্যান্টি অ্যারোমেটিকের জন্য আমার ইলেকট্রন কাউন্টটা কাউন্ট করে কিন্তু দেখেছি আমরা এটা অ্যান্টি অ্যারোমেটিক হয়েছে। আর এরকম অ্যান্টি অ্যারোমেটিকের জন্য কিন্তু এটা মোস্ট আনস্টেবল হয়ে দাঁড়িয়েছে। তার ফাইনাল অর্ডার যেটা হবে সেটা সবচেয়ে প্রথমে যেটা থাকবে সেটা 1, তারপর 3, তারপর 2। তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম দেখো, ডিফারেন্ট কাইন্ডস অফ রিয়াকশন পাথওয়ে শিখলাম। পাথওয়ে 1, পাথওয়ে 2 ছিল সেখানে। সেখানে একটা ইন্টারমিডিয়েট হয়, একটা হয় না। কোথায় হয়? মাল্টিপল স্টেপে হয়, সিঙ্গেল স্টেপে হয় না। তাহলে তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম নিয়ে কথা বলেছিলাম। তারপরে ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারমিডিয়েট শিখেছিলাম। 6 ধরনের ইন্টারমিডিয়েটের মধ্যে সেটা সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমরা প্রথম কথা বললাম, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। ডিফারেন্ট কাইন্ডস অফ কার্বোক্যাটায়ন শিখলাম। এই কার্বোক্যাটায়নগুলো স্টেবিলাইজিং ফ্যাক্টর কী, আর এই কার্বোক্যাটায়নগুলোকে আমরা একে অপরের সাথে কী করে কম্পেয়ার করব সেই স্টেবিলিটি ফ্যাক্টর দিয়ে। তাহলে এই টাইপের ডিসকাশন শিখলাম, আর কিছু সিম্পল আমরা প্রবলেমও শিখলাম, সেই প্রবলেমের অ্যাপ্রোচ কীভাবে করব। নেক্সট ভিডিও যেটা কার্বোক্যাটায়ন নিয়ে আসবে সেটা হচ্ছে কিছু হার্ডার প্রবলেম দিয়ে। তাই এরকম বেসিকটা যদি আমার স্ট্রং থাকে তাহলে কিন্তু এই হার্ডার প্রবলেমগুলো কিন্তু আমার কাছে আরও বেশি ইজি হয়ে থাকবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিজেদের এইভাবেই আপ টু ডেট করতে থাকো। আর আমি এরকমভাবে কিন্তু খুব সোজা ভাষায়, খুব আস্তে আস্তে করে কিন্তু আমি এরকমভাবে কেমিস্ট্রি তোমাদের শেখাতে থাকবো। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি যে বলেছিলাম প্রথম দিন রুল করতে হবে, সেই রুলের জায়গায় কিন্তু আমি তোমাদের নিয়ে আসবো 1 by 1। শুধু আমাদের একটু সময় লাগবে, সেই সময়টা দিলে কিন্তু আমরা আমাদের গোলে অ্যাচিভ করতে পারবো। টিল দেন খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।